আচ্ছা, আমার মনে হয় ক্লাস শুরু করা যায়। সো গত ক্লাসে আমরা ফুরিয়ার অ্যানালাইসিস নিয়ে কথা বলতেছিলাম, এর আগের ক্লাসেও ফুরিয়ার অ্যানালাইসিস নিয়ে কথা বলতেছিলাম, কিন্তু ওইটা ছিল শুধুই ম্যাথমেটিক্স আর কি। মানে আমি ফুরিয়ার অ্যানালাইসিসটা শিখে রাখছি যাতে পরবর্তীতে পাওয়ার ইলেকট্রনিক্সের কাজে আমি ওইটা মানে পাওয়ার ইলেকট্রনিক্সের অ্যানালাইসিসের কাজে আমি ওই ম্যাথটা যাতে ব্যবহার করতে পারি। আবার এর আগের ক্লাসে মানে ফুরিয়ার অ্যানালাইসিস যেই ক্লাসে শুরু করছিলাম, তার আগের ক্লাসে আমরা হচ্ছে সুইচিং মুড রেগুলেটর দেখতেছিলাম। মানে একটা ইন্ডাক্টরকে কিভাবে সুইচ করে করে ভোল্টেজ ডাউন করা যায়, ভোল্টেজ একটা হায়ার ভোল্টেজ থেকে কিভাবে লোয়ার ভোল্টেজে নিয়ে আসা যায় সেটা দেখতেছিলাম। সো ওইটাই ছিল বেসিক্যালি আমার বাক কনভার্টার। মানে একটা ভোল্টেজ, একটা ডিসি ভোল্টেজ আমাকে দেওয়া আছে 12 ভোল্ট, 15 ভোল্ট, ধরেন 15 ভোল্ট। 15 ভোল্টের ডিসি সোর্সকে আমার 5 ভোল্টের ডিসি সোর্স বানাইতে হবে, বা হচ্ছে 7 ভোল্টের ডিসি সোর্স বানাইতে হবে। মানে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে আরেকটা ডিসি ভোল্টেজে নিয়ে আসতে হবে। সো এই ধরনের কনভার্টারগুলোকে বলে হচ্ছে বাক কনভার্টার। সো যেহেতু এটা প্রায় এক সপ্তাহ, অ্যাকচুয়ালি 2 সপ্তাহ আগে দেখছিলাম, তাই আমি একটু রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করব। আসলে আমাদের স্টোরি দুইটা হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি যে স্টোরি লাইন একটা রাখার জন্য, মানে আমার এ জানলে আমি তারপর বি জানবো, তারপর সি জানবো। কিন্তু এখন একটু লাইক এ বি সি জানার পর আবার হচ্ছে এ, মানে এল এম, এরকম কিছু শুরু করছি, আবার এখন ডিতে ফেরত আসতেছি আর কি। ঠিক আছে? সো ইফ দ্যাট মেক সেন্স, মানে এখন স্টোরি লাইন দুইটা হয়ে গেছে। So, আমরা আবার আগের স্টোরিটাতে ফেরত যাচ্ছি। এদিকে হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস ছিল, ওইটা আবার আমার কাজে আসবে। আমার এই আমি যে কনভার্টারগুলো তৈরি করতেছি, প্রথমে আমরা দেখছি পাওয়ার ইলেকট্রনিক সার্কিটগুলো কীরকম। সো পাওয়ার ইলেকট্রনিক সার্কিটগুলোর নেচার কীরকম দেখছি। দেন আমরা এসি টু ডিসি কনভার্টারগুলো দেখছি। তারপর আমরা হচ্ছে রেগুলেটর বা ডিসি টু ডিসি কনভার্টারগুলো দেখছি। সো আজকে আমরা এই যে ডিসি টু ডিসি কনভার্টারটা কন্টিনিউ করব। আর মাঝখানে আমরা একটু করে ফুরিয়ে দেখছিলাম, ফুরিয়েটা আমার আবার কাজে আসবে এক সময় গিয়ে। সো ওইটা হচ্ছে জাস্ট র্যান্ডমলি একটা টপিক পড়াই নাই, ওইটাও পরবর্তীতে কাজে আসবে আর কি। সো এই পর্যন্ত গত ক্লাসে বা এর আগের ক্লাসগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সম্ভবত নাই। সো আমরা হচ্ছে বাক কনভার্টার কিভাবে তৈরি করতে হয় আমরা দেখতে পারি। আচ্ছা, আমরা সরাসরি সার্কিটে আঁকি খাতায় বা বোর্ডে। সো বেসিক জিনিসটা দেখতে এরকম, আমার একটা ইনপুট ভোল্টেজ সোর্স থাকবে। সো এটা হচ্ছে আমার ভি ইন। দেন আমার এদিকে দুইটা সুইচ থাকবে, একটা সুইচ হচ্ছে এই পাশ থেকে এই পাশে কানেক্ট করে, আরেকটা সুইচ হচ্ছে এই পাশ থেকে এই পাশে কানেক্ট করে। সো সুইচগুলো আমি কিভাবে তৈরি করব এটা পরের ব্যাপার। আমার জাস্ট এই মোমেন্টে মাথায় রাখতে হবে আমার দুইটা সুইচ আছে, একটা সুইচ দিয়ে আমি এখানে কানেক্ট করতে পারবো, আরেকটা সুইচ দিয়ে এখানে কানেক্ট করতে পারবো। দেন একটা ইন্ডাক্টর আছে, ইন্ডাকটেন্সের মান এল। দেন আমার কিছু একটা লোড রেজিস্ট্যান্স আছে। তো আপনাদের যদি মনে পড়ে, সো জিনিসটা ছিল এরকম, আমি কিছুক্ষণ সুইচটা এখানে কানেক্ট করব, তাহলে আমি একটা স্টেটে আসি। তো তখন হচ্ছে আমার লোডে পাওয়ার ট্রান্সফার হবে, সাথে সাথে আমার ইন্ডাক্টরেও এনার্জি স্টোর হইতে থাকবে। আবার একটা সময় পরে গিয়ে আমি এই কানেকশনটা খুলে দিব। সো এই কানেকশনটা বেসিক্যালি খুলে দিব। দেন এই সুইচটা সরায়ে এই পাশের সুইচটা কানেক্ট করব। এখন দেখা যাবে কি আমার অলরেডি এদিকে ইন্ডাক্টরে কারেন্ট ফ্লো হচ্ছিল।
সো এখন হঠাৎ করে আমি সুইচটা অফ করে দেওয়াতে কারেন্ট কিন্তু জিরো হয়ে যাইতে পারবে না, যেহেতু এটা ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে অপোজ করে। সো সে করবে কি, কারেন্টটা একই ডিরেকশনে ফ্লো করবে, জাস্ট কারেন্ট ফ্লো করার জন্য যে এনার্জিটা দরকার সেটা ইন্ডাক্টর নিজে প্রোভাইড করবে। ইন্ডাক্টরে এতক্ষণ ধরে যে এনার্জি স্টোর হয়েছে সেই এনার্জি দিয়ে সে লোডের ভিতর দিয়ে কারেন্ট নিয়ে যাবে। সো এভাবে করে আমি কতটুক সময় সুইচ 1 আর কতটুক সময় সুইচ 2 অন রাখবো সেটার উপর ডিপেন্ড করে আমি এই ভোল্টেজটাকে এই পাশে কমায় নিয়ে আসতে পারবো। ঠিক আছে? সো এটা হচ্ছে বাক কনভার্টারের বেসিক অপারেশনাল প্রিন্সিপল। আমরা যদি আরেকটু মোর ম্যাথমেটিক্যালি দেখি, সো এইটাকে আমরা সুইচ লাইক S1 স্টেট 1 বলতে পারি। সো স্টেট 1 এ আমার বেসিক্যালি এই সুইচটা অন। সো আমরা সাধারণত জানি যে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ যদি VL হয় তাহলে এটার একটা সূত্র আছে ফ্যারাডেস ল, যেটা হচ্ছে L ddt of IL। এখন দেখেন যখন সুইচ 1 ক্লোজ করা আছে, এই যে সুইচ 1টা যখন ক্লোজ করা আছে, তখন যদি আমি এই লুপে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, তাহলে দেখেন আমার এখানে রাইজ হচ্ছে, এখানে ড্রপ হচ্ছে, এখানে ড্রপ হচ্ছে। সো এই জায়গায় আমার আউটপুট যদি ভি আউট হয়, প্লাস মাইনাস ভি আউট হয়, তাহলে দেখেন ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত? ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি ইন মাইনাস ভি আউট। কারণ দেখেন এটাই, আচ্ছা আমি কারশফস ভোল্টেজ লটা অ্যাপ্লাই করি। সো এই লুপটাতে যদি আমি কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, বেসিক্যালি দরকার নেই। সো এই লুপটাতে যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এই যে ভি ইনটা রাইজ ইকুয়ালস টু সবগুলা ড্রপ, তাহলে ভিএলটা ড্রপ, ভিএল প্লাস ভি আউটপুট। তাহলে আমার ভিএল এর মান কত আসতেছে? এই ভি নটটা ওই পাশে নিয়ে গেলে তাহলে বি ইন মাইনাস ভি নট, তাই না? সো আমার ভিএল এর মান আসতেছে ভি ইন মাইনাস ভি নট, সুইচ 1 যখন আমি কানেক্ট করছি, ক্লোজ করছি। সো এখানে ভিএল এর জায়গায় আমরা লিখতে পারি ভি ইন মাইনাস ভি নট ইকুয়ালস টু এল ডিডিটি অফ আইএল। এটা হচ্ছে আমার প্রথম স্টেট। আবার দেখেন আমি যদি আগের স্টেটটা ফেরত আনি, সো সেকেন্ড স্টেটে যাই বেসিক্যালি, তাহলে আমার সার্কিটটা হবে দেখতে এরকম। আমার ভি ইনটা এদিকে আছে, সো এই সুইচটা 1 নাম্বার সুইচটা এখন অফ, 2 নাম্বার সুইচটা অন হয়েছে, যে এখানে কানেক্ট হয়েছে। এখানে ইন্ডাক্টর আছে, রেজিস্টর আছে। দেখেন আমার আউটপুটে বা লোডের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি নট। এখন দেখেন এইখানে হচ্ছে গ্রাউন্ড। তাহলে এই লুপে যদি আমি কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার অবশ্যই ভিএল সমান কি হইতে হবে? ভিএল সমান ভি নট হইতে হবে না, মাইনাস ভি নট হইতে হবে না? কারণ দেখেন আমার এখানে যদি ড্রপ হইতে হয়, এখানে রাইজ হইতে হবে, তাহলে একটা আরেকটার উল্টা হইতে হবে। সো আমাকে ভিএল এর মান অবশ্যই কি হইতে হবে? ভি নটের উল্টা পোলারিটিতে হইতে হবে, মাইনাস ভি নট হইতে হবে। সো যেহেতু আমার ইন্ডাক্টরটাই কারেন্টটা বজায় রাখবে, সো দেখা যাবে কি আগের বারেও পোলারিটি এদিকে ছিল প্লাস, এদিকে ছিল প্লাস, এদিকে ছিল মাইনাস। কিন্তু এখন যেহেতু আমার এই কানেকশনটা অফ হয়ে গেছে, সো আমার কারেন্ট যদি এদিকে বজায় রাখতে হয়, ওকে সোর্স হিসাবে কাজ করতে হবে। সো বেসিক্যালি ওর
পোলারিটি চেঞ্জ হয়ে যেতে হবে। ওর পোলারিটি আগে এদিকে প্লাস ছিল, এখন এদিকে মাইনাস হয়ে গেছে, যাতে ও সোর্স হিসাবে কাজ করতে পারে, যাতে ওর মধ্যে ভোল্টেজ রাইজ হয় আর রেজিস্টরের মধ্যে স্টিল ড্রপ হয়। তাহলে আমি দেখতেছি কি VL equals to minus V naught. সো বেসিক্যালি এখন আমি যদি এই সূত্রতে আবার S2 অ্যাপ্লাই করি, সো S2 তে আমরা জানি VL সমান মাইনাস V naught সমান L ddt of IL। ঠিক আছে, তাহলে এবার আমি এই প্রত্যেকটা ইকুয়েশনকে একটু একটু মডিফাই করি। সো আমার DIL সমান V in minus V naught divided by L into dt, জাস্ট আমি পক্ষান্তর করছি। সিমিলারলি এখানেও DIL সমান minus of V naught divided by L into dt। সো বেসিক্যালি এখানে দেখেন চেঞ্জ অফ কারেন্ট সমান হচ্ছে V in minus V naught divided by L into চেঞ্জ অফ টাইম। সিমিলারলি এটা সেকেন্ড স্টেটে চেঞ্জ অফ কারেন্ট সমান মাইনাস অফ V naught L into চেঞ্জ অফ টাইম। সো এইটুক পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাই মনে হচ্ছে। না স্যার। আচ্ছা, এখন আমরা হচ্ছে অ্যাকচুয়াল বাক কনভার্টারের সার্কিট আসলে দেখতে কীরকম হবে। ওখানে তো সুইচগুলো আমরা মানে অ্যাবস্ট্রাক্ট ভাবে আঁকছি, এখন রিয়েল সুইচ দিয়ে আমরা বাক কনভার্টারটা আঁকার চেষ্টা করি, তাহলে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা মোর ক্লিয়ারলি করতে পারবো। সো এখানে হচ্ছে আমার ইনপুটটা আগের মতোই আছে। এখন ওই যে আমরা সুইচ 1 যেটা দিছিলাম সেটা হিসাবে অ্যাকচুয়ালি আমরা একটা মসফেট বা এরকম কিছু ব্যবহার করব। সো মসফেটের সিম্বল হচ্ছে এরকম, এখানে একটা গেট আছে। সো এই গেটে আমি যতক্ষণ ভোল্টেজ দিব ততক্ষণ এই সুইচটা ক্লোজ থাকবে, গেটে ভোল্টেজ দেওয়া অফ করে দিলে সুইচটা ওপেন হয়ে যাবে, মানে এটা S1 এর মতো কাজ করবে। আর S2টা থাকবে হচ্ছে সিম্পলি একটা ডায়োড, যেটা এভাবে কানেকশন দেওয়া। আর আমার ইন্ডাক্টরটা তো অবশ্যই থাকবে, ইন্ডাক্টরটাই হচ্ছে এখানে মূল নায়ক আর কি জিনিসটার। সো আমার কিছু একটা লোড রেজিস্ট্যান্স থাকবে, লোড রেজিস্ট্যান্স থাকলো। আর একটা কিছু আমি হচ্ছে এই জিনিসটা শুধুমাত্র এক্সট্রা অ্যাড করতেছে আগের সার্কিটে। আগের সার্কিটেও দেখেন সুইচ 1 ছিল, সুইচ 2 ছিল, ইন্ডাক্টরটা ছিল, রেজিস্টরটা ছিল। এখন আমি জাস্ট একটা এক্সট্রা করে ক্যাপাসিটর অ্যাড করছি। ক্যাপাসিটরটা কেন? ক্যাপাসিটরটা হচ্ছে এখানে যেই আউটপুট ভোল্টেজটা আমার প্লাস মাইনাস ভি নট, যে আউটপুট ভোল্টেজটা জেনারেট হবে সেটা দেখতে অনেকটা এরকম চেঞ্জিং মানে রিপল থাকবে আর কি। সেটা যদিও ডিসি হবে, এটা কারেন্টের ডিরেকশন চেঞ্জ যদিও করতেছে না, তো ও হচ্ছে এক সাইডে থেকে একটু লাফালাফি করতেছে, ওর মধ্যে একটা কিছু রিপল থাকবে। সেই রিপলটা দূর করার জন্যই আমি বেসিক্যালি এখানে ক্যাপাসিট্যান্সটা দিচ্ছি। ঠিক আছে, সো এখন আমরা যদি আবার মোর রিয়েলিস্টিকলি চিন্তা করি, আমি এই সুইচটাকে এখানে গেট, আমি একটা গেট ভোল্টেজ দিব, গেট ভোল্টেজটা দেখতে হবে এরকম। সো আমি হচ্ছে গেটে একটা ভোল্টেজ দিচ্ছি, ভোল্টেজটা দেখতে হবে এরকম। সো এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এক ধরনের স্কোয়ার ওয়েভ। তো এটাতে আমি T1 সময় জুড়ে
বা এই পুরাটা তো বোঝা যাচ্ছে যে একটা টাইম সাইকেল, তাই না? এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত একটা পিরিয়ড বা একটা টাইম সাইকেল। পুরা সময়টা যদি টি হয়, তাহলে আমরা বলতেছি যে এটার ডিউটি রেশিও হচ্ছে ডিটি, মানে এইটুক টাইম হচ্ছে ডিটি। সো এখানে ডি এর মান 0.5 হইতে পারে, 0.2 হইতে পারে। ফর এক্সাম্পল এই পুরা সময়টা যদি 10 সেকেন্ড হয় আর ডি এর মান যদি 0.5 হয়, তাহলে 0.5 ইন্টু 10 কত আসে? 5 আসে। তাহলে এইটুক হচ্ছে 5 সেকেন্ড আর এইটুক হচ্ছে বাকি 5 সেকেন্ড। ঠিক আছে? সো আমার ডিউটি রেশিও হচ্ছে কত টাইম পিরিয়ডের কত অংশ জুড়ে আমি সুইচটা অন রাখছি বা অন ভোল্টেজ দিয়ে রাখছি। সো এইটুক অংশ হচ্ছে সুইচ অন আর এইটুক অংশ হচ্ছে সুইচ অফ। এগেইন এইটুক অংশ সুইচ অন, এইটুক অংশ সুইচ অফ। সো এই এই ঘটনাটা হচ্ছে কোথায়? সুইচ ওয়ানের ভিতর। এই পুরো জিনিসটাই হচ্ছে সুইচ ওয়ানের ভিতর। সো আমরা আগেই দেখছি যে এরকম সুইচিং সার্কিট যদি আমার অ্যানালাইসিস করতে হয়, তাহলে আমাকে প্রত্যেকটা সুইচিং স্টেটের জন্য আলাদা আলাদা সার্কিটকে অ্যানালাইসিস করতে হয়। কারণ সুইচ যদি একভাবে কানেক্টেড থাকে, এটা এক ধরনের সার্কিট। সুইচের কানেকশন যদি চেঞ্জ করে আমি অন্য কোথাও নিয়ে যাই, তাহলে এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট সার্কিট হয়ে যায়। সো এই জন্য আমাকে দুইটা আলাদা সার্কিটকে এটা হিসাব করতে হবে। সো আমরা প্রথমে ধরে নিই যে সুইচ ওয়ান অন আছে, তাহলে আমার সার্কিটটা দেখতে এরকম হবে। স্যার হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করি স্যার, হচ্ছে ওই যে টি যেটা বললেন স্যার, হ্যাঁ, টিটা হচ্ছে কি সম্পূর্ণ টাইম পিরিয়ডটা স্যার? হ্যাঁ, টি মানে বড় হাত। একবার অন হয়ে সেকেন্ডটায় অন হওয়া পর্যন্ত যে টাইমটা সেটা হচ্ছে টি। হ্যাঁ, টাইম পিরিয়ড, হ্যাঁ। সো দেখেন এই জিনিসটা রিপিট হচ্ছে কতটুক পর পর। এটুক পরে আবার সেম জিনিসটা রিপিট হচ্ছে না? জি স্যার। এখান থেকে নিয়ে এতটুকুর পরে আবার সেম জিনিসটা রিপিট হচ্ছে। সো যতক্ষণ পর্যন্ত আমার জিনিসটা রিপিট হয় নাই, সেটাকে আমরা বলি একটা টাইম পিরিয়ড। ঠিক আছে? সো আমরা জি স্যার। দেখতেছি যে এই প্রথম সুইচ অন স্টেটে আমার সার্কিটটা দেখতে হবে এরকম। সো বেসিক্যালি আমার এই যে ট্রানজিস্টর বা মসফেট যেটাই নিছি আমি, সেটা কি থাকবে? ক্লোজড হয়ে থাকবে, মানে সার্কিটটা ফুল হবে আর কি। তারপর এই মোমেন্টে দেখেন আমার এইখানে কিন্তু এটা ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্টেড আছে, তার মানে এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে। আর আমি বাকি সার্কিটটা এদিকে এঁকে ফেলি, তারপর ডায়োডটা নিয়ে কথা বলতেছি। সো এখন দেখেন এখানে একটা ডায়োড আছে, তাই না? এই ডায়োডটা এই স্টেটে যখন এই সুইচটা ক্লোজড আছে, এই সুইচটা যখন কানেক্টেড আছে সুইচ ওয়ানটা, তখন দেখেন ডায়োডের এই প্রান্তে আসছে একটা পজিটিভ ভোল্টেজ। ডায়োডের এন জাংশনে আসছে একটা পজিটিভ ভোল্টেজ, এটা হচ্ছে এন জাংশন। আর ডায়োডের এই জাংশনে আসছে জিরো ভোল্টেজ। ঠিক আছে? তাহলে ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে? এন প্রান্তে বেশি ভোল্টেজ আসছে, পি প্রান্তে কম ভোল্টেজ আসছে, তাহলে ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে? স্যার এটা তো ফরওয়ার্ডে আছে স্যার। ও স্যার, কিভাবে? সরি স্যার, হচ্ছে যেহেতু হচ্ছে এটা ইয়াতে রিভার্সে স্যার। হ্যাঁ, সো আমি যদি বেসিক্যালি পি প্রান্তে বেশি পজিটিভ দিতে পারতাম, এন প্রান্তে নেগেটিভ দিতে পারতাম, তখন এটা ফরওয়ার্ড হইতো। ঠিক আছে? তো এখন তো উল্টা হয়ে গেছে, আমি এন প্রান্তে দিচ্ছি একটা পজিটিভ ভোল্টেজ আর পি প্রান্তে দিচ্ছি একটা জিরো ভোল্টেজ, তাহলে এন প্রান্তে বেশি হয়ে গেল না? এন হ্যাঁ এর স্যার। এন সাইডে বেশি হয়ে গেল না? বা এভাবেও চিন্তা করতে পারেন, আমি যেহেতু এদিকে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, এদিকে কারেন্ট ফ্লো করার চেষ্টা করাচ্ছি,
বাট এদিকে তো ব্লক, ঠিক আছে। সো আমি বেসিক্যালি এদিকে কারেন্ট ফ্লো করার চেষ্টা করাচ্ছি এই মোমেন্টে, বাট এখানে তো ব্লক হয়ে আছে। যদি আমি এদিকে কারেন্ট ফ্লো করার চেষ্টা করতাম তাহলে হচ্ছে এটা কি ফরওয়ার্ডে থাকতো, বুঝতে পারছেন? সো এখন জি এটা স্যার। কি হিসাবে আছে, রিভার্স বায়াস আছে। সো আমরা জানি রিভার্স বায়াসে এটা ওপেন সার্কিট হিসাবে কাজ করে। সো এই মোমেন্টে তাহলে যখন আমি সুইচ 1কে অন করছি, মানে এই যে এস অন স্টেটে, আমার এই ডায়োডটা কি থাকতেছে, অফ থাকতেছে না, এই এই সুইচটা ওপেন থাকতেছে না। জি স্যার, ওকে, সো ওপেন সার্কিট হিসেবে কাজ করছে। সো বেসিক্যালি এখন আমি আমার সার্কিটের প্রথম স্টেটটা পেয়ে গেছি। তাহলে আমরা ওই যে আগের মতো আমার এইখানে যদি এটা এল হয়, এটার অ্যাক্রসে ভোল্টেজ যদি ভিএল হয়, তাহলে ভিএল এর মানটা বাইর করার চেষ্টা করতে পারি। সো আমরা জানি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি সেটাকে আমরা ভি নট বলি। তো আমরা দেখতেছি যে ইন্ডাক্টরের এই মাথায় ভি নট ভোল্ট আছে আর ইন্ডাক্টরের এই মাথায় ভি ইন আছে। তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে কত ভোল্টেজ আছে? বি নট মাইনাস বি ইন স্যার। ভি নট মাইনাস ভি ইন। স্যার এখানে বি জি ইন স্যার। মাইনাস বি নট, তাহলে ভিএল পাওয়া যাবে। হ্যাঁ, সো ভিএল এর পোলারিটি দেখেন, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। সো বেসিক্যালি ভি ইন স্যার আমার মাইনাস সোর্স ভোল্টেজ থেকে আমার আউটপুটটা বিয়োগ করলে আউটপুট ভিএল। ভোল্টেজটা বাদ দিলে আমার লোড ভোল্টেজটা পাওয়া যাবে। এটা হচ্ছে এল বলতে ইন্ডাক্টর বোঝাচ্ছি। সো ভিএল মানে ইন্ডাক্টর হচ্ছে ইন্ডাক্টর ইন্ডাক্টরের ভোল্টেজ। অ্যাক্রসে ভোল্টেজ। ওকে। তাহলে ভিএল ইকুয়ালস টু ভিএন মাইনাস ভি নট, হ্যাঁ যেটা বলছেন ওইটাই আর কি। তো আমরা জানি যে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজকে এল ডিডিটি অফ আইএল বলা যায়, ঠিক আছে। ওই আগের সূত্রটাই আমরা আনলাম। সো বেসিক্যালি আমরা অ্যাকচুয়াল সার্কিট কম্পোনেন্ট বসাইলেও দেখতেছি কি ওই সেম ইকুয়েশনটা আসতেছে, যে অন স্টেটে আমি ভি ইন মাইনাস ভি নট সমান এল ডিডিটি অফ আইএলটা পাচ্ছি। ওকে, এবার তাহলে আমি এটা একটু রিঅ্যারেঞ্জ করি। রিঅ্যারেঞ্জ করলে এটা কীরকম দাঁড়াচ্ছে দেখেন, ডিডিটি অফ আইএল সমান ভি ইন মাইনাস ভি নট ডিভাইডেড বাই এল। তাহলে বেসিক্যালি আমার ডিআইএল সমান ভি ইন মাইনাস ভি নট ডিভাইডেড বাই এল ইন্টু ডিটি, ঠিক আছে। এখন আমরা চাইলে এটাকে ইন্টিগ্রেট করে আরেকটু সুন্দর ফর্মুলা আনতে পারি, সেটা হচ্ছে এই ডি গুলাকে হচ্ছে দূর করতে পারি আর কি। আমরা যদি ইন্টিগ্রেশনটা করি, আমরা জানি 1কে ইন্টিগ্রেট করলে জাস্ট ওই ভেরিয়েবলটাই হয় যার সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, তাহলে এখানে আইএল পাবো। আর এখানে হচ্ছে ভি ইন মাইনাস ভি নট ডিভাইডেড বাই এল ডিটি। তাহলে আমরা জানি হচ্ছে ওয়ানকে ইন্টিগ্রেট করলে টিটাই পাওয়া যাবে। তাহলে ভি ইন মাইনাস ভি নট ডিভাইডেড বাই এল ইন্টু টি। তাহলে আইএল এর একটা ইকুয়েশন পাইছি। দেখেন এটা হচ্ছে খুব সিম্পল একটা ইকুয়েশন, আমার y ইকুয়ালস টু এম এক্স এই ফরম্যাটের একটা ইকুয়েশন। তার মানে এইটা হচ্ছে আমার স্লোপ বা ঢাল হিসাবে কাজ করতেছে, এটা হচ্ছে এক্স হিসাবে কাজ করতেছে, এটা ওয়াই হিসাবে কাজ করতেছে। আমরা অলরেডি জানি যে y ইকুয়ালস টু এম এক্স দেখতে এরকম কিছু হয়, তাই না? কিছু একটা ঢাল আছে, আর এটা হচ্ছে y ইকুয়ালস টু এম এক্স এর গ্রাফ আর কি। সো আমি যদি আইএল এর গ্রাফ আঁকি তাহলে এটা দেখতে এরকম কিছু হবে না প্রথম সুইচিং স্টেটে? আচ্ছা, সো এখন আমরা সেকেন্ড সুইচিং স্টেটটা দেখার চেষ্টা করি। সো সেকেন্ড সুইচিং স্টেটে বেসিক্যালি
আমার এই যে যতক্ষণ আমি সুইচটা অফ রাখছি ততক্ষণ এই মসফেটটা কি হয়ে থাকবে, ওপেন হয়ে থাকবে, মানে এই জায়গাটা খোলা হয়ে থাকবে। সো এই জায়গাটা খুলে দিলে কি ঘটনা হয় আমি দেখার চেষ্টা করি। সো এখানে আমি ভি ইন দিচ্ছি, আর এই জায়গাটা এখন ওপেন, আমার সুইচ 1টা ওপেন হয়ে আছে। দেন আমার এখানে একটা ডায়োড আছে। ওকে, সি আর সো এখন দেখেন এই জিনিসটা হচ্ছে বাক কনভার্টারের সবচেয়ে লাইক ইন্টারেস্টিং জিনিস। সবচেয়ে প্রথমবার বুঝতে একটু কষ্ট হয় যেটা, সেটা হচ্ছে এই জিনিসটাই। তা দেখেন এতক্ষণ এই সুইচটা, আগের সুইচটা কানেক্টেড ছিল, ফলে এদিকে একটা আইএল প্রবাহিত হচ্ছিল, তাই না? আইএলটা প্রবাহিত হওয়ার কারণে আমরা জানি একটা রেজিস্টরের ভিতর কারেন্ট প্রবাহিত হলে ওটার একক্রসে একটা ভোল্টেজ ড্রপ থাকবে, একটা ভি নট ভোল্টেজ আমি আর এর একক্রসে পাচ্ছিলাম। এখন যখন আমি এই সুইচটা ক্লোজ করে দিছি তখন দেখেন এখানে স্টিল গ্রাউন্ড আছে, এখানে কিন্তু স্টিল গ্রাউন্ড। সো আমার কি বলে, এই যে ডায়োডটা আছে, ডায়োডের পি জাংশনে স্টিল কত, 0 ভোল্ট, 0 ভোল্টই দেখা যাচ্ছে, তাই না? কিন্তু দেখেন এই সার্কিটে যদি আমার কার্শফস ভোল্টেজ ল যদি খাটতে হয়, তাহলে বেসিক্যালি এখানে এই যে ভিএল প্লাস ভি নটকে কি হইতে হবে, 0 হইতে হবে, তাই না? এই যে ভিএল এর একক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে, ভি নট এর একক্রসে যে ভোল্টেজ জি ড্রপ স্যার। হবে, দুটোটা যোগ করলে 0 হইতে হবে। তাহলে আমার ভিএল ইকুয়ালস টু কি হইতে হবে, মাইনাস ভি নট হইতে হবে। তো ভি নটের পোলারিটি হচ্ছে আগে প্লাস পরে মাইনাস, তাহলে মাইনাস ভি নটের পোলারিটি কি হবে, তার উল্টাটা হবে না, আগে মাইনাস পরে প্লাস হবে না? এই জিনিসটা কি বুঝতে পারছেন? স্যার না, ক্লিয়ার হয়নি এখনো। আচ্ছা আমি স্লোলি বলি তাহলে হয়তো ক্লিয়ার হবে। সো বেসিক্যালি আমার ভিএল প্লাস ভি নট এটা তো ইকুয়ালস টু 0 হইতে হবে, এটা তো বুঝতেছেন, ঠিক আছে? সো আমাকে ভিএল তাহলে কি হইতে হবে, মাইনাস ভি নটের সমান হইতে হবে। জি স্যার। এখন দেখেন ভি নটের পোলারিটি কীরকম, আমি যদি আইএল বরাবর যাইতে থাকি, আগে প্লাস পাইছি পরে মাইনাস পাইছি, তাই স্যার না? আইএল পোলারিটি বরাবর থাকলে স্যার, আইএল বরাবর আমি যাইতে আসি স্যার তো স্যার ভোল্টেজের টার্মিনাল পাল্টাই যাবে না তাহলে? হ্যাঁ, লাইক ভি নটে আমি কি পাচ্ছি, প্লাস আর মাইনাস পাচ্ছি। তাহলে স্যার আমি তাহলে ভি এই নট ভিএল পাচ্ছি এ কি হলো পাবো? নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি। হ্যাঁ, সো এইখানে আমার নেগেটিভ ভি নট পাইতে হবে, তাই না? তাহলে হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ আগে স্যার, নেগেটিভ এখানে পরে নেগেটিভ পাইতে হবে। পজিটিভ পাইতে হবে না? জি স্যার। এটাই বলতে চাচ্ছি। সো আমার পোলারিটিটা এখন হবে এরকম যে আমার ইন্ডাক্টরের অ্যাক্রসে পোলারিটিটা কি হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে। রিভার্স হয়ে গেছে, জি স্যার। সো ইন্ডাক্টরের অ্যাক্রসে পোলারিটি রিভার্স হয়ে গেছে। এখন দেখেন এই যে পি জাংশনে আমি 0 ভোল্ট দিচ্ছি, আর এন জাংশনে কি দিচ্ছি, নেগেটিভ দিচ্ছি, তাই না? তাহলে আমার এই ডায়োডটা ফরওয়ার্ড নাকি রিভার্স? স্যার পি জাংশনে যদি 0 ভোল্ট দেই আর এন জাংশন যদি নেগেটিভ ভোল্টেজ দেই, হ্যাঁ, ধরেন এটা স্যার নেগেটিভ এখানে 5। স্যার ফরওয়ার্ড বাইস কিভাবে হয়? এখানে তো আমার ভোল্টেজ দিতে পারছি না, তাহলে আমাকে আউটপুট ভোল্টেজটা কিভাবে পাবো? ফরওয়ার্ড তো হচ্ছে না। এই যে আমার এইখান থেকে 0 থেকে -5 গেলে কত? ও 0 থেকে -5, তাহলে ফরওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, ফরওয়ার্ড বাইস এটার 0 অ্যাক্রসে 5 থেকে ভোল্ট আছে না? -5, আমি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি। হুম। সো এটার এই পাশে হচ্ছে বেসিক্যালি 0 ভোল্ট, এই পাশে হচ্ছে একটা নেগেটিভ ভোল্টেজ। সো সে
ফরওয়ার্ড তো বায়াস হবে না? সেক্ষেত্রে জিরো ভোল্টেজ মাইনাস নেগেটিভ ভোল্টেজ থেকে আমরা পজিটিভ ভোল্টেজটা পাচ্ছি। হ্যাঁ। সো এইটা আমার এখন কি হবে, ফরওয়ার্ড বায়াস হবে। বা এটা এভাবে চিন্তা করতে যদি কষ্ট হয় তাহলে এভাবেও চিন্তা করতে পারেন। সেটা হচ্ছে আমার কারেন্ট ওই ইনিশিয়াল সুইচিং সার্কিটে কিভাবে যাচ্ছিল, এই ডাইরেকশনে যাচ্ছিল, বেসিক্যালি বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছিল ইন্ডাক্টরের ভিতর দিয়ে। আর আমরা জানি ইন্ডাক্টরের ভিতর দিয়ে দুম করে কারেন্টের মান চেঞ্জ হইতে পারে না, তাই না? সো জি কারেন্টের স্যার। মানই চেঞ্জ হইতে পারে না, ডিরেকশন দুম করে কোত্থেকে চেঞ্জ হবে, তাই না? সো কারেন্টের ডিরেকশন, তাহলে কারেন্টটা এদিকে স্টিল ফ্লো হইতে থাকবে। বাট আমি তো এই কানেকশনটা অফ করে দিছি, তাহলে কারেন্টটা তো কোনো না কোনো দিক দিয়ে ফ্লো হইতে হবে, তাই না? জি স্যার। কারেন্ট ফ্লো হওয়ার আর একটা মাত্র পথ আছে, সেটা হচ্ছে যদি এদিক থেকে এদিকে কোনো কারেন্ট আসে, ঠিক আছে? যেহেতু ওই পথটা আমি ক্লোজ করে দিছি, আগের পথটা যেহেতু আমি ক্লোজ করে দিছি, তাহলে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট আসতে পারে, এই যে এই জাংশনে কারেন্ট আসতে পারে হয় এদিক থেকে না হয় এদিক থেকে, তাই না? সো যেই মাত্র আমি বেসিক্যালি এই অ্যাক্টিভ সুইচটা অফ করে দিব, সেই মাত্র প্যাসিভ সুইচটা অন হয়ে যাবে। এক্ষেত্রে প্যাসিভ সুইচ হচ্ছে আমার ডায়োড। সো অ্যাক্টিভ সুইচ বলতে যেটাকে আমি গেট দিয়ে অন অফ করি, সো যেহেতু এটাকে আমার অ্যাক্টিভলি কাজ করে অন অফ করতে হচ্ছে, সেই জন্য ট্রানজিস্টর বা মসফেটগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ সুইচ। তো যেই মাত্র আমি অ্যাক্টিভ সুইচটা অফ করে দিছি, সেই মাত্র আমার ইন্ডাক্টরের কারেন্টটা যাতে বজায় থাকে, ইন্ডাক্টর যাতে সেম ডিরেকশনে কারেন্ট সাপ্লাই দিতে পারে, সেই জন্য আমার প্যাসিভ সুইচটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, অন হয়ে যাবে, এবং কারেন্টের ফ্লোটা যাতে একই ডিরেকশনে যাইতে থাকে আর কি। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। আমার যদি এখন হচ্ছে কারেন্টের ফ্লোটা ওই যে নিচ থেকে উপরে ওঠে এই ডায়োডের কাজ করে, হুম। এটা সুইচিং করে এর দিক দিয়ে আসে, হুম। তাহলে এর নেগেটিভটা কোথায় যাবে স্যার? এটা তো পজিটিভ দিক দিয়ে আসলো। নেগেটিভ কোথায় যাবে মানে? আমরা তো একটা লাইনের হচ্ছে নেগেটিভ পজিটিভ দুইটা লাইন, দুই পাশটা লাগবে তাই না স্যার? হুম। হুম। তো এতক্ষণ যেটা হচ্ছে সুইচ অন যতক্ষণ হচ্ছে ছিল ততক্ষণ হচ্ছে সুইচ অন দিয়ে হচ্ছে পজিটিভটাই আসতেছিল, কিংবা যে কোনো একটা হুম। একটা আসতেছিল, হুম। আর নিচের অংশটা দিয়ে আরেকটা পাচ্ছিল, তাই না স্যার? হুম। কিন্তু এখন আমার উপরের অংশ তো বন্ধ। হুম। বন্ধ থাকার কারণে আপনার যেটা বলতেছেন যে এখন হচ্ছে এই নিচ দিয়ে আমার সুইচ টু দিয়ে হচ্ছে ভোল্টেজ আসবে। হুম। এখন সুইচ টু দিয়ে যদি ভোল্টেজ আসে, তাহলে এটা যদি স্টার্টিং পয়েন্ট হয় তাহলে এটা নেগেটিভ পয়েন্ট কোনটা হবে স্যার? অ্যাকচুয়ালি সুইচ টু দিয়ে ভোল্টেজ আসে না। লাইক আমার যতক্ষণ এই সুইচটা কানেক্টেড ছিল, ততক্ষণ আমার এইটা ভোল্টেজ সোর্স ছিল, এগুলা ছিল হচ্ছে লোড আর কি, এই পুরো সব কিছু মিলে লোড ছিল, ঠিক আছে? বাট যেই মাত্র আমার এই ভোল্টেজটা, সরি, এই সুইচটা ডিসকানেক্ট হয়ে গেছে, সেই মাত্র এখন সোর্সের ভূমিকা নিয়ে নিছে হচ্ছে এই ইন্ডাক্টরটা, ঠিক আছে? জি স্যার। দেখেন, এর আগের সার্কিটে আমার পোলারিটি ছিল এরকম, এদিকে পজিটিভ ছিল ইন্ডাক্টরের, এদিকে নেগেটিভ ছিল। কিন্তু যেই মাত্র আমি এই সার্কিটে সুইচ করছি, এদিকে নেগেটিভ হয়ে গেছে, এদিকে পজিটিভ হয়ে গেছে। তাহলে আপনি যদি আইএল এর ডিরেকশনও দেখেন, এটা যে মাইনাস থেকে প্লাস, সোর্স বা রাইজ হিসাবে কাজ করতেছে না, ভোল্টেজ রাইজ হিসাবে কাজ করতেছে না। স্যার হুম। একটা কোশ্চেন। হুম। আচ্ছা, আগে মাহমুদ চৌধুরী, আপনার জি কোয়েশ্চেন স্যার। আনসার হয়েছে কিনা বলুন। যে এটা এখন সোর্স হিসাবে কাজ করতেছে, এই বাকি জিনিসগুলো হচ্ছে সার্কিট কম্পোনেন্ট। এখন দেখেন, এই ডায়োডটা যদি আমি উল্টা করে লাগাইতাম, তাহলে কিন্তু স্টিল কারেন্ট ফ্লো হইতে পারতো না। এই ডায়োডটা যদি আমি এভাবে জি স্যার। লাগাইতাম, তাহলে স্টিল কারেন্ট ফ্লো হইতে পারতো না, কারণ কারেন্ট এদিকে যাইতে যাচ্ছে, এদিকে তো ব্লক হয়ে যাবে। কিন্তু আমি এই জন্যই ডায়োডটা হচ্ছে এরকম কারেক্ট কনফিগারেশনে লাগাইছি, যাতে এই সুইচ ওয়ানটা অফ হয়ে যাওয়া মাত্র এখানে কারেন্টটা রাইট ডিরেকশনে যাইতে পারে, ঠিক আছে? কারেন্টটার ডিরেকশনটা যাতে আনচেঞ্জ থাকে। জি স্যার, কিছুটা বুঝছি স্যার। স্যার হুম। আহ, আমি যেটা বলছিলাম যেটা হচ্ছে আমি ভি ইন দিয়ে আমি পজিটিভ পোলারিটি দেওয়ার ফলে আমার ইন্ডাক্টরে যেটা ভোল্টেজ সোর্স সৃষ্টি হয়ে থাকে, হুম।
তো আমি যখন পজিটিভ পোলারিটি অফ করে দিলাম, হুম। তো তখন আমাকে বিকল্প সোর্স পাওয়ার জন্য আমাকে নেগেটিভ পোলারিটি ডায়োড দিয়ে আমি একটা সোর্স প্রবাহিত পাইতেছি। ডায়োড মোটেও সোর্স না, ডায়োড হচ্ছে আমার কারেন্টের একটা ডিরেকশনটা সুইচ হিসেবে কাজ করে। রেগুলেট করতেছে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমি প্রথমবারে মানে প্রথম সুইচিং স্টেটে আমি ইন্ডাক্টরের ভিতর কিছু পরিমাণ এনার্জি স্টোর করছি, ঠিক স্টোর আছে? করবে, জি স্যার। এনার্জি স্টোর করছি, ভোল্টেজ স্টোর জি, করিনি। এনার্জি, হ্যাঁ। সেকেন্ড স্টেটে এসে ও পোলারিটি চেঞ্জ করে ও নিজেই সোর্স হিসাবে কাজ করতেছে, এই যে তো সেকেন্ড সুইচিং। স্যার, হ্যাঁ, এখানে পোলারিটি কিভাবে চেঞ্জ করবে ইন্ডাক্টর? এভাবে পারবে ইন্ডাক্টর হ্যাঁ, পোলারিটি চেঞ্জ ইন্ডাক্টরের করতে? ধর্মই হচ্ছে এটা, সে দুনিয়া সব কিছু চেঞ্জ করবে কিন্তু তার মধ্য দিয়ে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হতে দিবে না। মানে ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে এটা, মানে ইন্ডাক্টরের স্যার, ভিতর দিয়ে। পাওয়ার সোর্স হিসেবে সে পোলারিটি চেঞ্জ করতে পারবে, পজিটিভ এবং নেগেটিভ দুটাই। হ্যাঁ হ্যাঁ, ইন্ডাক্টর হচ্ছে মুহূর্তের মধ্যে ওর দুই পাশের পোলারিটি চেঞ্জ করে ফেলতে পারে। সে যেইমাত্র ওকে দেখতেছে স্যার। যে তার কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাইতে যাচ্ছে, সে হচ্ছে দরকার হলে পোলারিটি চেঞ্জ করে হইলেও তার কারেন্টের ডিরেকশনটা সেম রাখার চেষ্টা করবে। স্যার, এখানে যদি পোলারিটি চেঞ্জ করতে পারে তাহলে আমার ডায়োড কন্ডাকশনে আসবে। হ্যাঁ, ডায়োড কন্ডাকশন আসবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সো এখন এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা সুইচ 2 এর জন্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা লিখতে পারি। সো সুইচ 2 এর জন্য বা অফ স্টেটের জন্য, যখন আমার সুইচটা অফ স্টেটে আছে প্রথম সুইচটা, সো তখন আমরা স্টিল জানি VL ইকুয়ালস টু IL ডিডিটি, সরি, VL ইকুয়ালস টু L ডিডিটি অফ IL। তো আমরা একটু আগে VL এর মান কত দেখলাম? VL এর মান দেখলাম মাইনাস বি নট L ডিডিটি অফ IL। তাহলে আমার এখানে DIL সমান আসতেছে মাইনাস ভি নট বাই এল ইন্টু ডিটি, জাস্ট ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ। এখন দেখেন, সো এটা যদি আমরা ইন্টিগ্রেট করে আমরা বুঝতেছি এটা IL সমান মাইনাস ভি নট বাই এল ইন্টু টি এরকম আসবে। সো এখানেও দেখেন এটাও একটা সরলরেখার ইকুয়েশন, এই যে y ইকুয়ালস টু mx, কিন্তু এখন দেখেন m এর মানটা নেগেটিভ, ঠিক আছে? সো বেসিক্যালি আমার ঢালটা হচ্ছে নেগেটিভ। সো আমরা জানি কোনো একটা সরলরেখার ঢাল যদি নেগেটিভ হয় তাহলে সরলরেখাটা এরকম উপরের দিকে না উঠে উল্টা নিচের দিকে নামে। সো ঢাল যেহেতু নেগেটিভ, সো বেসিক্যালি সুইচিং স্টেট 2তে আমার কি হচ্ছে, আমার এই IL এর মানটা সুইচিং স্টেট 1-এ যেখানে উঠছিল সেখান থেকে আবার নামা শুরু করবে, ঠিক আছে? সেখান থেকে আবার নামা শুরু করবে। সো IL এর গ্রাফটা যদি আমি দেখি, IL এর গ্রাফটা হবে এরকম, সুইচিং স্টেট 1-এ সে হচ্ছে একটা সরলরেখা বরাবর উঠতেছে, সেই সরলরেখার ইকুয়েশন হচ্ছে এটা, এই যে আমরা প্রথম যেটা পাইছিলাম। আর সেকেন্ড সুইচিং স্টেটে, সো এটা হচ্ছে বেসিক্যালি এস অন, আর সেকেন্ড স্টেটে আমার সে হচ্ছে IL এর ভ্যালু এই সূত্র অনুসারে কমতে থাকবে, ঠিক আছে? এই সূত্র অনুসারে কমে এখানে আসবে। সো আবার তো আমি সুইচটা আবার অন করব, তাহলে এই সেম জিনিসটা বারবার রিপিট হইতে থাকবে না? আমার ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্টের মানটা এভাবে রিপিট হইতে থাকবে, তাই না? এটুকু কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, হোপফুলি বুঝতে পারছেন। আচ্ছা, আমি একটু আধা মিনিট ব্রেক নিচ্ছি, এর মধ্যে আপনারা চাইলে ডিসকাস করতে পারেন।
আচ্ছা, এইটুক পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এই যে আমরা কারেন্টের এই আইএল এর জন্য যে ওয়েব ফর্মটা পাইলাম, আচ্ছা হোপফুলি নাই। সো এখন আমরা দেখার চেষ্টা করি যে আহ, আমার এখানে ভোল্টেজ ইন এবং ভোল্টেজ আউটপুটের মধ্যে রিলেশনশিপটা কীরকম হবে, মানে আমি অ্যাকচুয়ালি কোন জিনিসটা চেঞ্জ করলে এখানে এই ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজটা কন্ট্রোল করতে পারবো, সেটা এখন আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, সো একটা নতুন পেজ নিই। এখন নতুন পেজে আমরা ওই ওয়েব ফর্মটা এঁকে ফেলি। বেসিক্যালি এভাবে যাচ্ছে, হচ্ছে টি, এটা হচ্ছে আইএল। তো আমরা দেখছি যে চেঞ্জ অফ আইএল বা ডেল আইএল সমান, এটা সুইচ অনের ক্ষেত্রে আমার 1 নাম্বার সুইচটা অন থাকলে ভি ইন মাইনাস ভি নট ডিভাইডেড বাই এল ডেল টি, ডেল অফ টি। আর সুইচ অফ এর ক্ষেত্রে ডেল অফ আইএল সমান মাইনাস অফ ভি নট বাই এল ডেল টি। ঠিক আছে, আর আমরা জানি এইটুক টাইম হচ্ছে ওই যে বড় হাতের টি, আর এইটুক টাইম হচ্ছে ডি ইন্টু টি, যেখানে ডি হচ্ছে ডিউটি রেশিও, এটা তো আগেই বুঝছেন আপনারা। সো এখন আপনারা যদি এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা গত ক্লাসে বলতে হচ্ছে যে ক্লাসে এই জিনিসগুলো আলোচনা করা শুরু করছিলাম, আমরা বলছিলাম অ্যাভারেজ স্টেডি স্টেট মুডে আমরা সবসময় অপারেশন করব। মানে বেসিক্যালি অ্যাভারেজ স্টেডি স্টেট মুড না হলে অন্য কি মুড হইতে পারে, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট মুড হইতে পারে। সো ট্রানজিয়েন্ট মুডের হিসাব নিকাশগুলো অনেক জটিল, সো আমরা ওদিকে যাবই না। আমরা সবসময় এজিউম করে নিব যে আমরা এভারেজ স্টেডি স্টেটে আছি। সো এভারেজ স্টেডি স্টেটে থাকলে আমরা জানি যে একটা ক্যাপাসিটরের টাইম পিরিয়ড শুরুর সময় একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে, এই যে পুরো একটা টাইম পিরিয়ডে ক্যাপাসিটরের অ্যাক্রসে যেই ক্যাপাসিটরের ভিতর যে চার্জটা থাকবে সেটা কনস্ট্যান্ট হইতে হবে। সো যেই পরিমাণ চার্জ ঢুকবে ঠিক সেই পরিমাণ চার্জ বের হয়ে যাইতে হবে, বা সোজা কথায় ক্যাপাসিটরের মধ্যে যে পরিমাণ কারেন্ট ঢুকবে ঠিক সেই পরিমাণ কারেন্ট বের হয়ে যাইতে হবে। সো ক্যাপাসিটরের ভিতরের কারেন্টটা যদি আইসি হয়, তাহলে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে যে পরিমাণ আইসি ঢুকছে ঠিক সেই পরিমাণ আইসি আবার এখান থেকে বেরও হয়ে গেছে। তার মানে অন অ্যাভারেজ আইসি এর ভ্যালু কত ছিল? 0 ছিল না? 0 স্যার। সো জি স্যার, বেসিক্যালি আমার এদিক থেকে একটা আইএল আসতেছে, তাহলে অন অ্যাভারেজ আমার এই ডিরেকশনে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে আমার এই যে আউটপুটের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে I0, তাহলে আমি বলতে পারি না যে অন অ্যাভারেজ আইএল এর ভ্যালু আর আউটপুটের কারেন্টের ভ্যালু সমান, এটা বলতে পারি না, কারণ অন অ্যাভারেজ আইসির ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। আসলে এর মধ্যে কখনো কখনো কারেন্ট যাচ্ছে, কখনো কখনো কারেন্ট বের হচ্ছে। তো অন অ্যাভারেজ যেহেতু আইসির ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, সরি ক্যাপাসিটরের ভিতর কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে বেসিক্যালি এই নোডে আর কারেন্ট আছে কয়টা? এই যে আইএল আছে, আই নট আছে। তাহলে যে পরিমাণ আইএল আসছে সেই পরিমাণ আই নট যাইতে হবে না, কারশফস কারেন্ট ল। সো আইএল সমান আই নট বলতে পারি না এভারেজ দিলে? স্যার হ্যাঁ, একটা কোশ্চেন, যেটা হচ্ছিল যে আমার ক্যাপাসিটরের ভিতর দিয়ে আমার কখন কারেন্ট ইন হচ্ছে বা কখন কারেন্ট আউট হচ্ছে, এটা ওকে। কি সো কোনো স্পেসিফিক হ্যাঁ, টাইম অবশ্যই আছে? স্পেসিফিক টাইম আছে। সো আপাতত এইটুক ধরতে পারেন যে যখন সুইচ ওয়ানটা
ওপেন ক্লোজ আছে, মানে বন্ধ, এখানে অন করা আছে, সুইচ ওয়ানটা যখন অন করা আছে তখন দেখেন এই ইনপুট থেকে কারেন্টটা আসতেছে। তখন ইনপুট থেকে যেহেতু কারেন্ট আসতেছে, আমি সরাসরি এই কারেন্টটা দিয়ে লোডকে সাপ্লাই দিতে পারতেছি, আর ইন্ডাক্টর জি এবং স্যার। ক্যাপাসিটরে এনার্জি জমা করতেছি। ঠিক আছে, জি স্যার। তাহলে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরে এনার্জি জমা করতেছি, মানে ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটরের ভিতরে চার্জ ঢুকতেছে, মানে শুনতে তো কারেন্ট পারতেছে। কারেন্ট এদিকে আসতেছে। আবার যখন আমি সুইচ ওয়ানটা অফ করে দিছি, কোনো একটা সময় গিয়ে দেখা যাবে যে আইএল এর ভ্যালুটা কমে গেছে। সো আমার যদি আই নটটা ঠিক মতো সাপ্লাই দিতে হয়, তাহলে আমাকে দেখা যাচ্ছে এই ক্যাপাসিটর থেকেও কিছু একটা কারেন্ট সাপ্লাই দিতে হচ্ছে। তখন হচ্ছে ক্যাপাসিটর থেকে, স্টোরেজ চার্জ। হ্যাঁ, স্টোর চার্জটা সে বের করে দিবে তখন। ঠিক ওকে। আছে, যাতে আই নটটা সে সাপ্লাই দিতে পারে। সার্ভিস দিতে পারে। হ্যাঁ, সো কোনো কোনো সময় দেখা যাবে যে এখান থেকে কারেন্ট ক্যাপাসিটরে ঢুকতেছে, কোনো কোনো সময় ক্যাপাসিটর থেকে কারেন্ট বের হয়ে যাবে। কিন্তু অন অ্যাভারেজ ক্যাপাসিটর, যেহেতু আমি অ্যাভারেজ স্টেডি স্টেট মোডে আছি, সেহেতু অন অ্যাভারেজ আমার ক্যাপাসিটরের কারেন্টটা কি হইতে হবে, জিরো হইতে ইকুয়াল হবে। পুরো জিরো। একটা টাইম পিরিয়ড ধরে আমি যদি ক্যাপাসিটর কারেন্ট হিসাব করি, তাহলে আমি সেটা জিরো পাবো। মানে স্যার একটা পূর্ণ সাইকেলের একটা টাইম পিরিয়ডে সে চার্জ গ্রহণ করছে এবং ত্যাগ করছে। হ্যাঁ, এই দুটোটা সমান হবে। ঠিক আছে, তাহলে আইসি জিরো হবে। তাহলে আমরা একটা টাইম সাইকেলে অ্যাভারেজ লোড কারেন্ট, মানে লোড কারেন্ট হচ্ছে এটা, আর অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্টকে সমান বলতে পারি। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে আমরা আবার এই পেজে যাই। সো এখন দেখেন আমার আচ্ছা, এটা এটা গেল একটা, এটাকে বলা হচ্ছে ক্যাপাসিটর, এটাকে বলা হচ্ছে ক্যাপাসিটর চার্জ ব্যালেন্স। সো ক্যাপাসিটর চার্জ ব্যালেন্স অনুসারে আমরা এটা জানি যে আইএল সমান আই নট। আবার দেখেন ইন্ডাক্টরে একটা ভোল্ট সেকেন্ড ব্যালেন্স দেখছিলাম আমরা। সো ইন্ডাক্টরের ক্ষেত্রেও জিনিসটা সিমিলার, ইন্ডাক্টরে হচ্ছে ভোল্ট সেকেন্ড ব্যালেন্স। সো বেসিক্যালি ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একটা টাইম পিরিয়ডের শুরুতে ওর ভিতর দিয়ে যেই পরিমাণ কারেন্ট যাবে, একটা টাইম পিরিয়ডের শেষেও ওর ভিতর দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাইতে হবে। সো বেসিক্যালি আমার এই যে ইন্ডাক্টরের কারেন্টের গ্রাফটা এরকম হইতে হবে যে একটা টাইম পিরিয়ডে সে ফর এক্সাম্পল 2 অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে শুরু করছিল, তাহলে এই টাইম পিরিয়ডটা শেষে ওকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট অবস্থাতে শেষ করতে হবে। আবার সে 2 অ্যাম্পিয়ার থেকে শুরু করবে, স্যার, আবার 2 অ্যাম্পিয়ারে শেষ করবে। হ্যাঁ, স্যার যেটা বলছিলাম স্যার, ইন্ডাক্টর হচ্ছে তো আমার নির্ধারিত পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। আমি ইনপুটে যদি বেশি কারেন্টও দিই, তারপর আমার আউটপুটে আমার নির্ধারিত পরিমাণ কারেন্ট পাবো, তাই না? ইনপুটে বেশি কারেন্ট দেন কম কারেন্ট দেন, লাইক আমার ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে সে কারেন্টের চেঞ্জকে অপোজ করে, কিন্তু তার মানে এই না যে সে সারা জীবন অপোজ করতে থাকতে পারবে। সে হচ্ছে একটা সময় গিয়ে তার লাইক রেজিস্ট ইন্ডাকটেন্স, হয়ে যাবে। হ্যাঁ, মানে সে ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সটা দেওয়ার পর, ইন্ডাকটেন্সটা দেওয়ার পর ওই কারেন্টটা ঠিকই ফ্লো হবে। ঠিক আছে, সো কারেন্ট যে চেঞ্জ হবে না তা না, কিন্তু সে চেঞ্জটাকে, যার ইন্ডাকটেন্স যত বেশি, সে চেঞ্জটাকে তত বেশি অপোজ করবে আর কি। ঠিক আছে, ওকে। সো বেসিক্যালি আমার রেজিস্টর কি করে, রেজিস্টর কারেন্টকেই অপোজ করে, সে কারেন্ট ফ্লো হইতে দিতে চায় না। জি। আর ইন্ডাক্টর হচ্ছে কারেন্টের চেঞ্জকে অপোজ করে, সে কারেন্টকে চেঞ্জ হইতে দিতে চায় না। কিন্তু একটা না একটা সময় গিয়ে তো কারেন্ট চেঞ্জ হবে। যেমন রেজিস্টরের ভিতর দিয়েও আপনি যত বেশি ভোল্টেজ দিবেন তত বেশি কারেন্ট প্রবাহিত হবে না, এমন না যে সে কারেন্ট চেঞ্জকে অপোজ করে তার মানে ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোই হবে না, এরকম তো কথা নাই। তার মধ্যে দিয়ে তো কারেন্ট স্টিল ফ্লো হয়, জাস্ট হুম হুম। রেজিস্ট্যান্সের মান বেশি হলে কম ফ্লো হয় আর কি। সো সিমিলারলি ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে বাধা দিবে। তো তার মানে এই না যে তার মধ্যে কারেন্ট কখনোই চেঞ্জ হবে না, হবে। তো ইন্ডাকটেন্সের মান যত বেশি হবে, কারেন্টের চেঞ্জটা তত স্লোলি হবে, তত বেশি সময় নিয়ে হবে। ওকে। ঠিক আছে,
ওকে, আমরা কোথায় ছিলাম? ওকে, সো আমার ইন্ডাক্টরের সে ইনিশিয়ালি যে কারেন্ট নিয়ে শুরু করছিল, প্রত্যেকটা টাইম পিরিয়ড শেষে সে একই কারেন্ট নিয়ে শেষ করতে হবে। সো আমরা ভোল্ট সেকেন্ড ব্যালেন্সে দেখছিলাম যে ইন্ডাক্টরের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে ক্যাপাসিটরের ক্ষেত্রে টোটাল কারেন্ট জিরো ছিল, তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে জাস্ট একজ্যাক্ট অপোজিট জিনিসগুলো হয়। সো ইন্ডাক্টরের টোটাল ভোল্টেজ হচ্ছে জিরো হবে। সো ওগুলো ইন ডিটেলস আমার বোঝার দরকার নেই, এই মোমেন্টে আমার এটুক জানলেই চলতেছে যে যেহেতু আমি স্টেডি স্টেট মুডে আছি, তাহলে আমি যত কারেন্ট ইন্ডাক্টর আমার টাইম পিরিয়ডের শুরুতে ইন্ডাক্টরের ভিতর দিয়ে যত কারেন্ট যাচ্ছিল, টাইম পিরিয়ডের শেষেও তত কারেন্ট যাইতে হবে, না হলে তো এটা অনেকটা দেখতে এরকম হয়ে যাবে। সো প্রথমে কম ছিল, সেকেন্ড একটু বেশি হয়ে গেছে, আবার কম ছিল, আবার বেশি হয়ে গেছে। সো এই ধরনের রেসপন্স হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। সো আমরা ওগুলা চাই না, আমরা স্টেডি স্টেট মুডের অপারেশন দেখতেছি। সো আমরা বেসিক্যালি ধরে নিতে পারি যে সে যেই কারেন্ট নিয়ে শুরু করছিল আলটিমেটলি সেই কারেন্ট নিয়ে একটা পিরিয়ড শেষ করবে। সো দেখেন এই পিরিয়ডের ভিতর কিছু সময় কারেন্ট ইনক্রিজ হচ্ছে, কিছু সময় কারেন্ট ডিক্রিজ হচ্ছে। কতটুক সময় কারেন্ট ইনক্রিজ হচ্ছে, এই যে ডিটি পরিমাণ সময়, আর কতটুক সময় কারেন্ট ডিক্রিজ হচ্ছে, এইটুক সময় হচ্ছে ডিটি। সো এইটুক সময় হচ্ছে ডি ইন্টু টি। তাহলে বাকি এইটুক সময় কত হবে বলেন তো? ওইটাও ডিটি হবে স্যার। কিভাবে? ফর এক্সাম্পল ডি যদি 0.2 হয়, তাহলে 0.2t সময় কারেন্ট বাড়ছে, তাহলে কত সময় কারেন্ট কমবে? সেম, সেটাই স্যার কমবে। 0.2t কমবে, মানে টি এর না স্যার এখানে 0.2% সময় জুড়ে আমার হচ্ছে এই রিজিয়নটা, তাহলে রিজনটা টি স্যার, এর বাকি অংশ কতটুক? তাহলে স্যার মাইনাস ডিটি হবে স্যার। মাইনাস ডিটি হবে নাকি স্যার 1 মাইনাস মাইনাস জিরো ডিটি পয়েন্ট টু হবে? টি। ওয়ান সো 1 মাইনাস 0.2 কত? 0.8 স্যার। 0.8t। তাহলে এই যে আমার টোটাল টিটা তো আমাকে পাইতে হবে, তাই না? স্যার হ্যাঁ, এখানে ডিটাই তো স্যার 0.2, তাই না হ্যাঁ, স্যার? হ্যাঁ। সো ডি যদি স্যার 0.2 হয়, এটা তাহলে বাকি সময় কি হবে? 1 মাইনাস ডি ইন্টু টি, মানে 0.8 ইন্টু টি হইতে হবে না? মানে এটা জি স্যার। যদি 0.2t হয়, এটা বাকিটা 0.8t হইতে হবে, যাতে দোনোটা যোগ করে আমি কি পাই, আবার টিটা ফেরত পাই। ঠিক আছে, মানে টি এর 20% যদি আমার রাইস টাইম হয়, তাহলে বাকি 80% কি হইতে হবে? ডাউন টাইম হইতে হবে, তাই না? সো ইন জেনারেল এটা কি হবে? ইন জেনারেল এটা 1 মাইনাস ডি ইন্টু টি হবে না? ইয়েস স্যার। ঠিক আছে, এখানে ডিটা হচ্ছে কত শতাংশ টাইম আমি সুইচটা অন করছি আর কত শতাংশ টাইম সুইচটা অফ সুইচটা অফ রাখছি। ছিল। সো আমি যদি ডি শতাংশ টাইম সুইচটা অন রাখি, তাহলে 1 মাইনাস ডি শতাংশ টাইম সুইচটা অফ ছিল। সো আমার এইটুক টাইম হচ্ছে ডিটি, আর এইটুক টাইম হচ্ছে 1 মাইনাস ডি ইন্টু টি। তাহলে আমার এইটুক টাইমে কারেন্টের যে চেঞ্জটা হয়েছে, যেটুক রাইজ হয়েছে, এইটুক টাইমে যেটুক রাইজ হয়েছে, আবার এই বাকি সময়টাতে ঠিক সেই পরিমাণ ড্রপ হইতে হবে না? যেহেতু আমরা এভারেজ স্টেডি স্টেট মুডে আছি, স্যার কারেন্ট যতটুকু রাইজ হয়েছে ঠিক ততটুকু ড্রপ হইতে কতটুকু হবে। ড্রপ হতে হবে? সো এখানে আমরা রাইজের ইকুয়েশনটাও জানি, ড্রপের ইকুয়েশনটাও জানি। তাহলে আমরা বলতে পারি যে টোটাল আমার কারেন্ট যতটুকু রাইজ হয়েছে, আই যতটুকু ইনক্রিজ করছে, আচ্ছা এটা এভাবে লিখি। সো আই যতটুকু ইনক্রিজ হয়েছে, সেটার সাথে যদি আই এর ডিক্রিজটা অবশ্যই কি হবে, তাহলে মাইনাস অফ আই ডিক্রিজের সমান হইতে হবে না? সো ফর এক্সাম্পল ইনক্রিজকে যদি আমরা পজিটিভ দিয়ে প্রকাশ করি, আমার 5 পরিমাণ কারেন্ট ইনক্রিজ হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে ডিক্রিজ হবে কত? -5 পরিমাণ। তাহলে দোনোটাকে যদি আমার সমান করতে হয়, এদিকে একটা এক্সট্রা মাইনাস সাইন দিতে হবে না? বুঝতে পারছেন?
যতটুকু ইনক্রিজ হয়েছে ততটুকু ডিক্রিজ হয়েছে, এই কথাটা যদি আমি ম্যাথমেটিক্যালি সেম। লিখি তাহলে আই ইনক্রিজ সমান মাইনাস অফ আই ডিক্রিজ লিখতে হবে না? এটা কি বোঝা গেছে? স্যার আরেকটু আবার একটু বলবেন স্যার। ওকে, সো বেসিক্যালি আমার যদি কারেন্ট 5 পরিমাণ রাইজ হয়, সো রাইজটা আমি হিসাব করছি 5, ড্রপটা হিসাব করছি -5, তাহলে আমি কি বলতে পারবো 5 সমান -5? এরকম কি বলা যাবে? রাইজ সমান ড্রপ বললে তো ইকুয়েশনটা ভুল হয়ে যাচ্ছে, 5 সমান -5 হয়ে যাচ্ছে। না স্যার, বলা যাবে না তাহলে তো সো স্যার। রাইজ সমান কি বলতে হবে? মাইনাস অফ ড্রপ বলতে হবে না? জি স্যার। এটাই বলতেছি। সো যতটুকু কারেন্ট ইনক্রিজ স্যার হয়েছে, মাইনাস ড্রপ যদি বলি সেক্ষেত্রে তো স্যার মাইনাস 5 হবে না, -5 হবে স্যার। মানে মাইনাস ব্র্যাকেটের ভিতরে শুধু 5 থাকবে। হুম, সো আপনার ড্রপ হয়েছে -5। আচ্ছা, ড্রপ বাদ দেন, জাস্ট ধরেন আমি হচ্ছে এ থেকে, ফর এক্সাম্পল আমি যদি এই চেঞ্জটা হিসাব করি, আহ, আমরা একদম একদম সহজভাবে দেখি জিনিসটা যাতে কোনো কনফিউশন না থাকে। সো এটা হচ্ছে আই এ, ঠিক আছে? এই যে একদম মাথায় যে কারেন্ট, এই পুরা জিনিসটা হচ্ছে আই এ, ঠিক আছে? আর এই পুরা জিনিসটা হচ্ছে, এইটুক জিনিসটা হচ্ছে আইবি, ঠিক আছে? তাহলে আমার এই কারেন্টের চেঞ্জ কতটুকু হয়েছে বলেন তো? এইখান থেকে এইখানে গেলে কারেন্টের চেঞ্জ কতটুকু হয়েছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলে কারেন্টের চেঞ্জ কত হয়েছে? স্যার সাইন চেঞ্জ স্যার আই থেকে আইএল এ আসছে। এই জায়গাটা হচ্ছে আই এ, এটা হচ্ছে আই বি। তাহলে আমি শুরু করছিলাম আই বি থেকে, শেষ করছি আই এ তে, তাহলে আমার কারেন্টের চেঞ্জ কত? আইবি প্লাস আইএ। চেঞ্জ কি আমরা যোগ করে হিসাব করি? মাইনাস মাইনাস করতে হবে স্যার। হ্যাঁ, সো বেসিক্যালি যেটা ফাইনাল সেটার থেকে ইনিশিয়ালটা বিয়োগ করতে হয়, তাই না? আচ্ছা, ও জি। হ্যাঁ হ্যাঁ তাহলে আই এ মাইনাস হ্যাঁ, আই বি আইবি হচ্ছে হ্যাঁ আমার এখানে যে পরিমাণ কারেন্টের চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে। আইএটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট, আর এখান থেকে চেঞ্জ হয়ে গেছে হচ্ছে আইবিটা। না, স্যার যেহেতু আমার আইবি থেকে শুরু, ও আইবি আইএ তে তো আমার রাইজ হয়েছে না, আইএ থেকে যদি রাইজ হয় তাহলে রাইজ থেকে আমার মিনিমাইজ কমটা আচ্ছা দিয়ে দিলে। হ্যাঁ আচ্ছা, আমি এবার হচ্ছে 1 2 দিয়ে বলি, এ বি দিলে স্টিল প্রবলেম হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আই টু, ঠিক আছে? এই পুরো জিনিসটা হচ্ছে আই টু, ঠিক আছে? আর এটা হচ্ছে আই ওয়ান, ঠিক আছে? কারেন্ট আই ওয়ানে ছিল, একদম জিরো সময়ে কারেন্ট ছিল আই ওয়ান, কিছু একটা সময় ডিটি সময় পরে গিয়ে কারেন্ট হয়েছে আই টু। আমার আই টু হয়েছে। তাহলে কারেন্টের চেঞ্জ কত এবার বলেন? তারপরে কারেন্ট আই টু মাইনাস আই ওয়ান সমান সমান এক্স্যাক্টলি, আমাকে আই টু যতটুকু রাইজ মাইনাস হয়েছে ততটুকু পাবো। আই ওয়ান। সো জাস্ট আমার এটা হচ্ছে কারেন্টের চেঞ্জ, ঠিক আছে? আই ওকে টু মাইনাস আই ওয়ান হচ্ছে কারেন্টের চেঞ্জ প্রথম ফেজে, ঠিক আছে? এখন সেকেন্ড ফেজে ধরেন এটা হচ্ছে আই থ্রি, তাহলে আবার ডাউন সেকেন্ড আছে আই ফেজে থ্রি। কারেন্টের চেঞ্জ হয়েছে কতটুকু? তাহলে আমার এই টোটালটা থেকে টোটাল না, আমি শুরু মাইনাস, করছি এইখান থেকে, শেষ করছি হ্যাঁ হ্যাঁ এইখানে, তাহলে আমার এখান কারেন্টের থেকে চেঞ্জ তাহলে হয়েছে কত? আমার যেখান থেকে শুরু করছি ওইটা মাইনাস আই থ্রি। যেখান থেকে শুরু করছি আগের বার কি করছেন? হ্যালো হ্যাঁ, স্যার, আগের বার আই2 ফাইনাল থেকে থেকে, আই3 হবে স্যার। আগের বার কি করছেন? আই টু থেকে আই ওয়ান বিয়োগ দিছেন, তাহলে এবার আই টু, আই টু দিয়ে শুরু করছেন, আই থ্রি দিয়ে শেষ করছেন, তাহলে এখন চেঞ্জটা কিরকম হবে? আই2 মাইনাস আই3 হবে স্যার। আই টু মাইনাস আই থ্রি কেন? আগের বার কি করছেন? ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ দিছেন না? স্যার এক্ষেত্রে স্যার আচ্ছা, এখানে আস্তে আস্তে ধরেন, তাহলে এইটা একজন আই3 একজন মাইনাস করে আই2 বলেন। হবে। হুম হুম। স্যার রাইট সাইডে রুলস অনুযায়ী তাহলে আই থ্রি মাইনাস, রাইট সাইড রং সাইড সব বাদ দেন, জাস্ট আমি চেঞ্জ কিভাবে হিসাব করি? ফাইনাল ভ্যালু থেকে ইনিশিয়াল ভ্যালু বিয়োগ দিই না? হ্যাঁ 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 ফাইনাল থেকে ফাইনাল। ইনিশিয়াল বিয়োগ দিই না? তো এখানেও ফাইনাল থেকে ইনিশিয়াল স্যার বিয়োগ দেন, তাহলে ইনিশিয়াল ভ্যালু তাহলে তো আমার আই থ্রি আসলো।
i3 এবং মাইনাস i2 আসতেছে না। i2 আসবে। তো আমি বেসিক্যালি টাইম বরাবর এদিকে যাচ্ছি। তো এই আমার প্রথম কাজটা শেষ। তো এখন আমি i2 থেকে শুরু করছি, এন্ড হয়েছে আমার ফাইনাল কারেন্ট আসছে i3। তাহলে আমি চেঞ্জ কিভাবে হিসাব করব? ফাইনালটা থেকে ইনিশিয়ালটা বিয়োগ দিব না? ওকে স্যার, বুঝতে পারছি এবার। হ্যাঁ মাহমুদ চৌধুরী, আপনি কি বুঝতে পারছেন? ভালো একটু প্যাচ আছে এখানে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার আসলে তো এরকম হওয়ার দরকার ছিল যে এর আগে যেটা হয়েছে যে I1 হচ্ছে স্টার্টিং ছিল, আর ইনিশিয়াল যেটা, আর হচ্ছে I2 তে যা শেষ হয়েছে। হুম। তো শেষ থেকে, ও আচ্ছা, বুঝতে পারছি স্যার, শেষ সবসময় আমি, থেকে শুরুটা। হ্যাঁ সবসময় চেঞ্জ হিসাব করার সময় আমরা কি করি, শেষ থেকে শুরুটা বিয়োগ করি না? ধরেন আপনার বাসায় এখন 10 কেজি চাল আছে, কালকে কোনো কারণে 15 কেজি চাল হয়েছে, তাহলে আপনি চেঞ্জ হিসাব করবেন কিভাবে? 15 থেকে 10 বিয়োগ দিবেন, যে 5 কেজি চাল বাড়ছে, +5 আমার চেঞ্জ। আবার যদি আজকে 10 কেজি চাল আছে, কালকে কোনো কারণে মেপে দেখলেন যে 5 কেজি চাল হয়ে গেছে, তাহলে চেঞ্জ হিসাব করবেন কিভাবে? স্টিল আপনি ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ দিবেন, 5 মাইনাস 10, -5 আসবে। তার মানে ওই যে মাইনাস সাইনটা দেখে বুঝতেছেন যে আপনার কি চাল কমে গেছে, -5 হয়ে গেছে। ঠিক আছে? সো বুঝতে চেঞ্জ পারছি হিসাব স্যার, করার মানে সময় আমি সবসময় ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ দিই। ঠিক আছে? সো এখন দেখেন আমি বলতেছি যে i3টা i1 এর মতোই হইতে হবে, মানে যেহেতু এখানে পিরিয়ডটা শুরু হয়েছে, এখানে পিরিয়ড শেষে একই কারেন্ট থাকতে হবে। সো i1 এর মতোই হইতে হবে। ঠিক আছে? i3 এর মান i1 হইতে হবে যদি এভারেজ স্টেডি স্টেট হয় আর কি। ঠিক আছে? সো এই জি দুটোটা স্যার। জিনিসকে ইকুয়াল, নাকি এই দুটোটা জিনিসকে ইকুয়াল লিখতে হলে আমার আগে একটা মাইনাস সাইন দিতে হবে না? তো আমি এইটা হিসাব করার পর এটার সাথে যদি ইকুয়াল লিখতে চাই, এখানে একটা মাইনাস সাইন দিতে হবে না? জি স্যার, ইকুয়াল না সামনে দিয়ে মাইনাস দিতে। মাইনাস সাইন না দিলে তো আমার এটা ভগ্নাংশতে চলে আসবে মাইনাস একটা। সাইন না দিলে এই যে i2 মাইনাস i1 সমান i1 মাইনাস i2 হয়ে যাচ্ছে। উল্টা উল্টা দুইটা জিনিসকে আমি সমান লিখে ফেলছি। কিন্তু এখানে যদি মাইনাসটা দিয়ে দিই, তাহলে এই যে -i1 আর মাইনাসে মাইনাসে +i2 হয়ে যাবে। i1 মাইনাস, সরি i2 মাইনাস i1 সমান i2 মাইনাস i1, একই জিনিস থাকতেছে। স্যার, আমি এখানে যদি মাইনাস সাইন দেই তাহলে আমার এই সাইড থেকে এই সাইডে তো আমার প্লাসে চলে আসবে। না, আপনি হচ্ছে জাস্ট ইকুয়ালিটি হিসাব করেন। এই যে এই দোনোটাকে দিয়ে আপনি একটা রিলেশনশিপ লিখবেন। এখন আপনি যদি শুধু মাঝে শুধু সমান চিহ্ন দিয়ে দেন, তাহলে কথাটা ভুল হয়ে গেল না? এ থেকে বি বিয়োগ দিলে কি, বি থেকে এ বিয়োগ দিলে যা পাওয়া সেটা কি সবসময় সত্যি হবে নাকি? এ মাইনাস বি কি সবসময় বি মাইনাস এর সমান হবে নাকি? না স্যার, সমান হবে না। কিন্তু আমি যদি সমান দিয়ে আবার একটা মাইনাস সাইনও দিই, তাহলে কিন্তু দেখেন এ মাইনাস বি সমান, আমি এ মাইনাস বি লিখছি, জাস্ট এই মাইনাসটা ভিতরে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। সমান হচ্ছে স্যার। বুঝতে পারছেন? সো আমি এখানে ডিক্রিজ হিসাব করছি। সো ডিক্রিজের আগে যদি আমি একটা মাইনাস দিয়ে দিই, তাহলে আমার সেটা ইনক্রিজের সমান হয়ে যাবে না? সো বেসিক্যালি আমি জিনিসটা এইভাবে ছবিতে এইভাবে দেখেন, আমি এই যে এই জিনিসটা হিসাব করছি, এটা যে রাইজ হচ্ছে সেটা হিসাব করছি, আবার এই ড্রপটা হিসাব করছি। সো দোনোটাকে যদি সমান লিখতে হয়, এটাকে আমার একবার উল্টাই দিতে হবে না, যাতে এটা দেখতে এটার মতো হয়? তো এই জিনিসটাকে একবার উল্টাই দিতে হবে না? সো এই উল্টাই দেওয়ার কাজটা আমি হচ্ছে মাইনাস দিয়ে করতেছি আর কি। ওকে, এটা অনেক ধান ভানতে শিবের গীত হয়ে গেছে। সো বেসিক্যালি আমি এখানে প্রথম ফেজে যে পরিমাণ কারেন্ট ইনক্রিজ হবে, দ্বিতীয় ফেজে ঠিক সেই পরিমাণ কারেন্ট ডিক্রিজ হবে, এবং দোনোটা যদি ইকুয়াল লিখতে হয়, ডিক্রিজের আগে একটা মাইনাস সাইন দিয়ে দিতে হবে। যেহেতু ইনক্রিজ এবং ডিক্রিজ উল্টা, মানে দোনোজনকে আবার একই করার জন্য ডিক্রিজকে আবার উল্টাই দিতে হবে আর কি। ইনক্রিজ সমান যদি ডিক্রিজ লিখতে হয়, তাহলে বেসিক্যালি ডিক্রিজকে উল্টাই দিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে।
সো আমার ইনক্রিজ কতটুকু হয়েছে আমরা হিসাব করি। সো আমার এখানে অজানা জিনিস হচ্ছে শুধুমাত্র টাইম, যে আমার ইনক্রিজ বা ডেল অফ আইএল প্রথম যখন সুইচ অন ছিল, ডেল অফ আইএল সমান আমরা জানি এইটা ইন্টু চেঞ্জ অফ টাইম। সো এই প্রথম কতক্ষণ সুইচ অন ছিল, এই যে ডি ইন্টু টি সময় ধরে সুইচ অন ছিল না, তাহলে ওই টাইমের মানটা ওখানে বসাই দিলেই তো আমি ডেল ইন্টু আইএল পেয়ে যাচ্ছি। তাহলে এস অন থাকার সময় ডেল ইন্টু আইএল সমান হচ্ছে ভি ইন মাইনাস ভি নট ডিভাইডেড বাই এল ইন্টু এই ডেল টি এর জায়গায় আমি কি বসাবো, ডি টি বসাবো। ঠিক আছে, তাহলে এইখানে কি বসাবো বলেন আপনারা। ডেল অফ আইএল যখন সুইচ অফ ছিল, কতক্ষণ ধরে অফ ছিল, ডেল টি এর মান কত বসাবো 0.8 স্যার। ইন জেনারেল। সো ডিটি সময় ধরে dt অন ছিল, তাহলে অফ ছিল কতক্ষণ, 1 minus dt d into ওয়ান t। মাইনাস টি ইন্টু টি। সো বেসিক্যালি এটা হচ্ছে তাহলে আমার ওই যে যেটা ইনক্রিজ, কারেন্ট ইনক্রিজ, যে এটা হচ্ছে কারেন্ট ইনক্রিজ আর এটা হচ্ছে কারেন্ট ডিক্রিজ। ঠিক আছে, সো এই দুটোটাকে যদি আমি সমান লিখতে চাই, এটার আগে একটা মাইনাস দিতে হবে। সো এই দুটোটাকে আমি সমান লিখব। আমরা জানি যে যতটুকু ইনক্রিজ হয়েছে ততটুকু ডিক্রিজ হইতে হবে, যেহেতু স্টেডি স্টেট মোড। সো আমি এই দুটোটাকে সমান লিখব। সো ভি ইন মাইনাস ভি নট ডিভাইডেড বাই এল ডিটি সমান মাইনাস অফ এই পুরা জিনিসটা, এই মাইনাসটা দিয়ে আমি ডিক্রিজটাকে উল্টা করে এরকম ইনক্রিজের সমান করতেছি। ঠিক আছে, সো মাইনাস ভি নট বাই এল 1 মাইনাস ডি ইন্টু টি। ক্লিয়ার? ক্লিয়ার না হলে বলেন। আচ্ছা, কেউ কিছু বলতেছে না। সো স্যার হ্যাঁ, নেক্সট বলেন স্যার। ওকে। সো ডিটি এ মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে এগুলা ভি জিরো এল 1 মাইনাস ডি টি। তারপর এখানে দেখেন নিচেও এল আছে, নিচেও এল আছে, আবার এখানে উপরেও টি আছে, উপরেও টি আছে, তাহলে ওগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই পাশে থাকতেছে আর কি ভি ইন মাইনাস ভি নট ইনপুট ভোল্টেজ মাইনাস আউটপুট ভোল্টেজ ইন্টু টি। টি তো চলে গেছে, এই যে টি চলে গেছে, এল চলে গেছে, তাহলে এখানে আর আছে ডি d আছে স্যার। ভি নট 1 মাইনাস ডি। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে একটু গুণ টুন করি, ভি ইন ইন্টু ডি মাইনাস ভি নট ইন্টু ডি, এখানে আসতেছে ভি নট মাইনাস মাইনাস ভি নট ইন্টু ডি। d, এই তারপর দুইটা বাদ দেয় স্যার। হ্যাঁ, এই দোনো পাশে এই দুইটা আছে, সো এই দুইটা বাদ যায়। তাহলে বেসিক্যালি আমার ভি ইন ইন্টু ডি সমান আসতেছে ভি নট, বা আরও সহজ করে লিখলে আমার ভি আউটপুট বাই ভি ইনপুট সমান আসতেছে ডিউটি সাইকেলটাই। সো আমি যদি ভি ইনপুট দিই 15 ভোল্ট, আউটপুটে পাইতে চাই ধরেন হচ্ছে 10 ভোল্ট, তাহলে আমার ডি এর মান কত হইতে হবে, 10/15 হইতে হবে। সো বেসিক্যালি ডি সমান আসলে ডি দিয়ে আমি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট ভোল্টেজের রিলেশনশিপটা তৈরি করতে পারতেছি, যে আমার বাক কনভার্টারে আউটপুট ভোল্টেজকে যদি আমি ইনপুট ভোল্টেজ দিয়ে ভাগ দিই, তাহলে আমার ওই যে আমি এখানে যে সুইচটাকে কতক্ষণ অন রাখবো কতক্ষণ অফ রাখবো একটা ডিউটি রেশিও ঠিক করছিলাম না, ওই ডিউটি রেশিওটাই নির্ধারণ করতেছে আমার আউটপুট ভোল্টেজ কত হবে। যে আমরা পাইলাম কি ভি আউটপুট বাই ভি ইনপুট সমান ডিউটি রেশিও, তার মানে ভি আউটপুট সমান ডিউটি রেশিও ইন্টু ভি ইনপুট। তাহলে আমার ভি ইনপুট যদি ফর এক্সাম্পল 10 ভোল্ট হয়, ডিউটি রেশিও যদি 0.5 হয়, তাহলে আমি আউটপুটে কত ভোল্ট পাবো, 5 ভোল্ট পাবো। ডিউটি রেশিও যদি 0.2 হয়, আউটপুটে 2 ভোল্ট পাবো। ডিউটি রেশিও যদি 0.8 হয়, তাহলে আউটপুটে 8 ভোল্ট পাবো।
সো আমি এই সুইচটা কতক্ষণ অন রাখবো কতক্ষণ অফ রাখবো সেটা কন্ট্রোল করে করে এই আউটপুটের ভোল্টেজটা কন্ট্রোল করতে পারতেছি না। জি স্যার। সো এটাই হচ্ছে আমার বাক কনভার্টারের মূল উদ্দেশ্য। এবং দেখেন এটা এই আইডিয়াল বাক কনভার্টারটাতে আমি কিন্তু কোনো পাওয়ার কোথাও লস করতেছি না। যখন সুইচ ওয়ানটা অন থাকতেছে ততক্ষণ আমার এই সোর্সটা পাওয়ার দিচ্ছে, পাওয়ারটা রেজিস্টরে যাচ্ছে, বাকি পাওয়ার ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরে স্টোর হয়ে থাকতেছে। যখন সুইচটা অফ হচ্ছে তখন ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরে স্টোর হওয়া পাওয়ার থেকে রেজিস্টরকে পাওয়ার দিচ্ছে। সো আমার পাওয়ারটা সবসময় এই লোড রেজিস্টরই নিচ্ছে। সো আমার এই পুরা সার্কিটে কোথাও কিন্তু কোনো পাওয়ার লস নাই। সো আমি ভোল্টেজ চেঞ্জ করছি, 10 ভোল্টকে 2 ভোল্টে নামে আনছি, এবং সেটা করছি হচ্ছে সার্কিটের ভিতর কোথাও কোনো পাওয়ার লস না করে। জিনিসটা খুবই কি বলবো রেভলিউশনারি না? আচ্ছা, রেভলিউশনারি মনে হচ্ছে না, আমার প্রেজেন্টেশন সুন্দর হয় নাই। আচ্ছা ঠিক আছে। সো স্যার হ্যাঁ, বিষয়টা হলো স্যার হচ্ছে এক্সাম শুরু হয়ে গেছে না স্যার, অ্যাসাইনমেন্টের মাথার মধ্যে অ্যাসাইনমেন্ট সবার মাথায় ঢুকতেছে তো স্যার, ওই জন্য আজকে সত্যি স্যার সবকিছু গোলমেলে হয়ে গেছে স্যার মাথার মধ্যে। না না, আহ, এখন আসলে আমি কিভাবে ফিক্স করব সেটাই চিন্তা করতেছি। মানে আর আর কি ভেঙে পড়ানো সম্ভব, লাইক আর না, কিভাবে? ভেঙে পড়ানোর জন্য না স্যার, অ্যাকচুয়ালি ওইভাবে ভেঙে পড়াইতে গেলে তো স্যার আমাদের হচ্ছে একটা ক্লাসই 5 ঘন্টা করে দিতে হবে, যদি আপনি ওরকম করে ভেঙে দিতে চান। তো ওটা তো আসলে পসিবল না এখন স্যার। আমাদেরই হচ্ছে যে দোয়া করি যে আগামী 10 তারিখে যেন ভার্সিটি খুলে দেয়, তাহলে একটু আপনাদের কাছে কিছু শিখতে পারবো স্যার। আচ্ছা, সো আজকে কি বাক কনভার্টারটা কি ইন জেনারেল বুঝা গেছে নাকি ক্লিয়ার হয়নি? চলে। আসলে স্যার কিছু কনফিউশন আছে, আবার তো ওই আবার ক্লাসের ভিডিওটা আবার শুরু থেকে সম্পূর্ণটা দেখতে হবে, মাঝখানে মাঝখানে একটু গ্যাপ গেছে তো আমার, তো যার কারণে একটু মিসিং হয়েছে, কিছু কিছু বিষয় আছে প্রশ্ন রয়েছে, অথবা ভিডিওটা দেখলে ক্লিয়ার হইতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে। সো বেসিক্যালি এখানে আমি আরো 2টা টপিক কভার করতে চাইছিলাম আজকে। এমনকি টাইম স্যার থাকলে আজকে আমি আজকে সিমুলেশনটাও আজকে কিছু দেখাইতে করেন না চাইছিলাম। স্যার। সো বেসিক্যালি এই ইন্ডাক্টরের ভ্যালুটা আমার কন্টিনিউয়াস কন্ডাকশন মোড যদি বজায় রাখতে হয় তাহলে ইন্ডাক্টরের ভ্যালুটা কত হইতে হবে, এবং আমার আউটপুটের রিপলটা যদি কমাইতে হয় তাহলে ক্যাপাসিটরের ভ্যালুটা কত রাখতে হবে। সো এই জিনিসগুলো দেখাইতে দেখানোর প্ল্যান ছিল আর কি। সো ওইটা তাহলে মেবি নেক্সট শুক্রবারে করতে হবে। আর নেক্সট শুক্রবারে আমি হয়তো আপনাদেরকে এই সার্কিটটার একটা সিমুলেশনও দেখানোর চেষ্টা করব, যাতে কোনো আন্ডারস্ট্যান্ডিং কম থাকলে সেটা যাতে অ্যাটলিস্ট সিমুলেশনে দেখে হইলেও যাতে ক্লিয়ার হয় আর কি। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আর কোনো কোয়েশ্চেন? স্যার আমার আর কোশ্চেন নাই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে।